এতদিন সংবিধান ছিল আওয়ামী লীগের, জনগণের নয়। কোনো গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে আবারও রুখে দেবে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্রিফিং, গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কাল সারা দেশে শহীদি মার্চ। একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। চট্টগ্রামে চাঁদাবাজি, সিন্ডিকেট ও লুটপাট বন্ধের দাবি নিয়ে রাজপথে শিক্ষার্থীরা। আওয়ামী শাসনের সময় যে চাঁদাবাজিটা ছিল, ঠিক তারা আবারও সে অতীতের মতো আবারও চাঁদাবাজি শুরু করছে। আমাদের এই বীর যুদ্ধ নয়, কোন রকম চাঁদাবাজ, সিন্ডিকেট, অন্যায়কারীর জায়গা হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। হত্যা মামলায় সাবেক 2 আইজিপি আব্দুল্লাহ আল মামুন 8 ও শহীদুল হক 7 দিনের রিমান্ডে। অপহরণ মামলায় আব্দুল্লাহিল কাফির 8 দিন। সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পাবে প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানো ও দ্রব্যমূল্য সহনীয় রাখার কর্মপরিকল্পনা। বেঁধে দেওয়ার সময়সীমার শেষ দিন পর্যন্ত জমা পড়েনি অনেক বৈধ অস্ত্র, বাকি সবই বিবেচিত হবে অবৈধ হিসেবে। উদ্ধারে যৌথ অভিযানের ঘোষণা প্রশাসনের। শুধু রাজনীতিক নন, আয়নাঘরের নির্মমতার শিকার নানা শ্রেণী পেশার মানুষ। অজানা কারণে 94 দিন বন্দিশালায় ছিলেন প্রকৌশলী আতাউর, দুনিয়ার নরক হিসেবে আখ্যা। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শহীদি মার্চের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এ ঘোষণা দেন। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও তা রুখে দেবে। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন। শুরুটা খুব বেশি কিছু কিংবা বড় কোনো দাবি নিয়ে না হলেও এর অর্জন নেহাত কম কিছু নয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার উৎখাত, এরপর দেশ সংস্কারের ডাক, সব মিলিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর মানুষ। মাত্র 35 দিনের আন্দোলন, যার শুরুটা 1 জুলাই। এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর নির্বিচারে চলে গুলি, হত্যাযজ্ঞ। অবশেষে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অর্জনের ভাগিদার দেশের মুক্তিকামী আপামর মানুষ হলেও পেছনের শক্তি হিসেবে কাজ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের ডাকে এক কাতারে সামিল হন দেশের আপামর মানুষ। নতুন দেশ প্রাপ্তির 1 মাস পর নিজেদের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেন বেশ কয়েকজন সম্মুখ সারির সমন্বয়ক। দেশের বর্তমান সংবিধান আওয়ামী লীগের, জাতির সংবিধান নয় উল্লেখ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফেসিবাদকে পুনরায় পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও রুখে দেবে। এই যে 72-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। হাসনাতের কথায় সুর মিলিয়ে সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদী সরকারের জুলাই গণহত্যা ইতিহাসে লেখা থাকতে হবে, যাতে পরবর্তী ক্ষমতাধররা বিষয়গুলো ভুলে না যায়। আমরা যে ওই ফ্যাসিস্ট যে কোনো সরকার আর কোনোদিন গ্রহণ করতে প্রস্তুত নই, আমরা যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, করব, সেই মেসেজগুলো থাকতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই, সেই বার্তাগুলো থাকতে পারে। আমরা কেমন বাংলাদেশ চাই, সেই কথাগুলো থাকতে পারে।
ক্ষমতার রদবদল হলেও দুঃশাসন একই রকম রয়ে গেছে বলে মন্তব্য করেন সমন্বয়ক বাকের। গতকাল দেখেছেন বঙ্গবাজারে, সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার, মহিলা কমিশনার চামিলি, এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা স্বপন। এই দুইজনের যোগ সাজসে এরা সংবাদ মাধ্যমের বা মুক্ত বাক স্বাধীনতার আসলে গলা চেপে ধরতে চেয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই, তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সংহত থাকবে, সুসংহত থাকবে? আগামী 5 সেপ্টেম্বর দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে জুলাই গণহত্যার নিহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে চাঁদাবাজি, সিন্ডিকেট ও লুটপাট রুখে দিতে আবারও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিল ও সমাবেশ করে দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার ঘোষণা দেন। আবারও মিছিল, আবারও স্লোগান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনে আবারও কাঁপছে রাজপথ। তবে এবার কোনো সরকার পতনে নয়, মাঠে নেমেছে চাঁদাবাজি, লুটপাট ও সিন্ডিকেটের বিরুদ্ধে। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর 16 শহর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সেটি 2 নম্বর গেটের সামনে বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন সমন্বয়করা। আমাদের এই স্বাধীন বাংলাদেশে কোন রকম চাঁদাবাজ, সিন্ডিকেট, অন্যায়কারীর জায়গা হবে না। যদি কেউ সমন্বয়কদের পরিচয় দিয়ে অন্যায় ও নিয়ম অত্যাচারের সাথে জড়িত থাকে, আপনারা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন। এই সরকারকে বাংলাদেশের সংস্কার হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার মাধ্যমে পরবর্তী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এর আগে বেলা 11টার দিকে নগরীর 16 শহর রেল স্টেশনে জড়ো হন শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরকারি, বেসরকারি, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন। জানান, দেশ রক্ষায় অনিয়ম ও সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনে আবারও রক্ত ঝরবে রাজপথে। আওয়ামী শাসনের সময় যে চাঁদাবাজিটা ছিল, ঠিক তারা আবারও সে অতীতের মতো আবারও চাঁদাবাজি শুরু করছে। এই চাঁদাবাজিদের বিরুদ্ধে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান। আমাদের এই স্বাধীন দেশে কোনো সিন্ডিকেট, কোনো চাঁদাবাজি চলবে না। ছাত্র সমাজের দাবি একটাই, আমরা বাংলাদেশের মধ্যে কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম সিন্ডিকেট করতে দিব না। পরে বিপ্লব উদ্যানে জাতীয় পতাকা উড়িয়ে শেষ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রথমবারের মতো সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নিজ কার্যালয়ে 55টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এতে উপস্থিত ছিলেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এ সময় জনশৃঙ্খলা ফেরাতে করণীয়, অর্থনীতিতে গতি আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়। 8 আগস্ট দায়িত্ব নেয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বুধবার প্রথমবার অফিস করেন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা বৈঠক করেন 55 মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে। ডক্টর ইউনূসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অন্তর্বর্তী সরকার গঠনের পর সব সচিবদের সঙ্গে এটি প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এর আগে 12 আগস্ট 25 মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে অতিথি ভবন যমুনায় বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া বৈঠকে স্থিতিশীলতা, বাজার পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, দুর্নীতি প্রতিরোধ সহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি অর্থনীতির গতি ফেরাতে মাঠ কর্মকর্তাদের করণীয় নিয়েও আলোচনা হয় আজকের বৈঠকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়সীমার শেষ দিন পর্যন্ত রংপুরে অনেক বৈধ অস্ত্র জমা পড়েনি। প্রশাসন বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা না দেয়ায় সব অস্ত্রই অবৈধ হিসেবে বিবেচিত হবে এবং তাদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হবে। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2009 থেকে 2024 সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসন থেকে সামরিক, বেসামরিক ও ব্যক্তি পর্যায়ে বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় 184টি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ব্যক্তি পর্যায়ের 76টি অস্ত্র 3 সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন থানায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়। লাইসেন্স দেয়া সব বৈধ অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, একনলা বন্দুক, পিস্তল ও রাইফেল। শেষ দিন 3 সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়েছে 58টি অস্ত্র। জেলা প্রশাসন জানায় সময় মতো অস্ত্র জমা দিতে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত অবগত করা হয়েছে। যাচাই বাছাই করে দেখবো যে কারা জমা দিল এবং কারা জমা দিল না। এই লিস্টটা আবার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং এই লিস্টের প্রেক্ষিতে আমাদের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবে অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে। নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা না দেয়ায় সব অস্ত্রই অবৈধ হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে যৌথ অভিযান চালানো হবে বলে জানান পুলিশ সুপার। যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করবে এবং আমরা নিশ্চিতভাবে ইনশাল্লাহ আশাবাদী যে আমরা এগুলো উদ্ধার করতে সক্ষম হব। গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 2009 সালের 6 জানুয়ারি থেকে গত 5 আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এদিকে মেহেরপুরে জমা পড়েছে লাইসেন্স করা 73টি অস্ত্র। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের অস্ত্র জমা দিয়েছেন। গত মধ্যরাত পর্যন্ত সদর থানা সহ 3টি থানায় জমা পড়ে অস্ত্র ও লাইসেন্সগুলো। পুলিশ জানায় 2009 সালের 6 জানুয়ারি থেকে 5 আগস্ট পর্যন্ত 93টি অস্ত্রের লাইসেন্স গ্রহণ করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সরকারি আদেশে এসব অস্ত্র ও লাইসেন্স জব্দ করা হয়। বাকি 20টি অস্ত্র সামরিক, অসামরিক কর্মকর্তা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অধীনে রয়েছে। গুমের কারণ না জানলেও 94 দিন বন্দী ছিলেন অন্ধকার কুঠুরি আয়নাঘরে। নির্মম নির্যাতনের শিকার হয়ে বেঞ্চে ফিরলেও এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি প্রকৌশলী আতাউর রহমান মণ্ডল। বিদেশে পড়াশোনা করা প্রকৌশলী আতাউর রহমান সময় সংবাদের ক্যামেরায় তুলে ধরেছেন বন্দি জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। ভারত থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন আতাউর রহমান মণ্ডল। পারদর্শী হওয়ায় মাঝে মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন প্রযুক্তি প্রকল্পেও করেন কনসালটেন্সি। 2019 সালের 2 মে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়া হয় তাকে। মাস্ক পরে দিল, একটা ব্ল্যাক হুড যেগুলো থাকে আর কি, হুড টাইপের মাস্ক গলার মধ্যে আটকাই দিল এই পর্যন্ত, মাথা পর্যন্ত দেওয়ার পর পিছনে হাত করে ফেললো, আপনার হ্যান্ডকাপ লাগাই ফেললো। হ্যান্ডকাপ লাগানোর পর একজন রিভলভার ধরলো আমার বুকের মধ্যে, আর একজন হচ্ছে কি আমার পায়ের উপরে গিয়ে বসলো আর কি, সিটের মধ্যে লম্বা করে শোয়াই দিছে, দিয়ে পায়ের মধ্যে বসলো। বসার পর এরপর আমাকে বলতেছে কোনো শব্দ বলবা না, কোনো কিছু করবে না, কোনো চিল্লাচিল্লি কিছু করবে না। আতাউরকে নিয়ে যাওয়া হয় এক অন্ধকার ঘরে। সেখানে চলতে থাকে নির্মম নির্যাতন। সেখানকার নির্মমতাকে দুনিয়ার নরক হিসেবে আখ্যা দেন এই প্রকৌশলী। জানান খাওয়া আর গোসলের কোনো ব্যবস্থা ছিল না বন্দিশালায়। পুরো লোম একদম দাঁড়াই গেছে আমার, একদম রুমের ভিতরে ঢুকে দেখলাম কি রুমের মধ্যে ওয়ালের মধ্যে সফ সফ করে রক্ত লাগানো। এর আগে নিশ্চয়ই যাকে রেখেছিল তাকে হয়তো বড় টর্চারিং করছে, বা তার টর্চার করার পর তার যে ব্লাডগুলো সেই ওয়ালের মধ্যে হয়তো বা লেগে গেছে। একসময় আমাকে বলতেছে যে ও যদি কোনো কিছু স্বীকার না করে তাহলে এক কাজ করো, ওকে ওর যৌনাঙ্গের মধ্যে দাও, মানে ওর গোপনাঙ্গের মধ্যে তোমরা ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করো। গুনগুনানো শব্দ, মানে কান্নাকাটি শব্দ, অনেক জোরে জোরে করে করতো সেগুলো। আশেপাশের রুম থেকে সবাই এরকম করে করতো। এই ভয়ে আর আমি কখনো ঘুমাইতে পারতাম না। অনেকের রুমের মধ্যে লিখে রাখছে, নাম লেখা, মোবাইল নাম্বার লেখা, হেল্প মি, আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, এটা কচুক্ষেত, মানে এরকম ডাউটলি এরকম লিখে রাখছে আর কি অনেকক্ষণ। সেখানে অনেকে বন্দি থাকার আলামত দেখতে পান বলে জানান আতাউর রহমান। আটকের কোনো কারণও জানানো হয়নি তাকে। 94 দিন পর বন্দিশালা থেকে মুক্তি পান আতাউর রহমান মণ্ডল। এখানকার একটা শব্দও যদি বাহিরে যায়, তোমাকে তো ধরছেই, তোমাকে আবার ধরবো, তোমার ফ্যামিলিকে ধরবো, তোমার ওয়াইফকে ধরবো, তোমার বাবাকে ধরবো, তোমার মাকে, তোমার ভাই বোন সবাইকে ধরবো, ধরে শেষ করে দিব। তুমি যে বিল্ডিংয়ে থাকো, তোমার যে বিল্ডিংয়ের অফিস ডিনামাইট মেরে উড়াই দিব।
এর যদি একটা শব্দ, ইভেন তোমার ওয়াইফেরও তুমি এগুলো কিছু বলবা না। মৃত্যুর মুখোমুখি হয়েও বেঁচে ফেরা আতাউর রহমান এখন বিচার চান গুম খুনের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের সহায়তায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতা পাকাপোক্ত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় অবৈধ নির্বাচন কমিশনকে বিদায় দিতে সরকারের প্রতি আহ্বানও জানান। বিগত রেজিম যেটি ছিল সেই রেজিমকে পাকাপোক্ত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে সেটি হচ্ছে এই ভুয়া নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। আমি সরকারকে বলবো দুদক পুনর্গঠন করা, দুদকে ওনাদের আত্মীয় স্বজন, ওনাদের সুযোগ সুবিধাভোগী লোকদেরকে বসিয়ে রেখে তৎকালীন বিরোধী দল সহ দেশের মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশির সাথে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। সকালে রাজধানীর গুলশানে ইরান দূতাবাসে বৈঠকটি হয়। এ সময় জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আগামী 1 বছরের মধ্যে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করতে পারে সরকার। তবে আরও সময় প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে সেটি হতে পারে। এদিকে 5 আগস্টের পর বাংলাদেশের পরিবর্তনকে স্বাগত জানিয়ে সে অনুযায়ী কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। তারা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায়। আমরা বাংলাদেশ এবং ইরানের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। ইরানের সাথে আমাদের খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক বা অগ্রগতি নাই, সেই ক্ষেত্রে তারা বেশ কিছু জায়গায় কাজ করতে আগ্রহী। তারা বলেছে যে বাংলাদেশের নতুন জেনারেশনের সাথে তারা নতুনভাবে সম্পর্ককে এগিয়ে নিতে চায় এবং সেই সম্পর্ক অবশ্যই দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের ভিত্তিতে। পাবনায় 2 পরিবহন শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানানো হয়। হাসপাতালের বারান্দায় পড়ে আছে 2 পরিবহন শ্রমিকের মরদেহ। স্বজনদের বিলাপে ভারী চারপাশ। প্রতিদিনের মতো বুধবার সকালেও কর্মস্থল পাবনা শহরের বাস টার্মিনালে যান মধু হোসেন ও মঞ্জু প্রামাণিক। কাজের ফাঁকে নাস্তা করতে পাশের একটি হোটেলে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। মধু ও মঞ্জুকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুইজনকে মারাছে, মারার পর বেশি আঘাত করে, দুইজনের 2টা আঘাত করেছে, 2 আঘাতেই শেষ। মাদক ব্যবসায়িক সম্রাট আর নাহিদ, এদের দুইজনের কথা শোনা যাচ্ছে। এদের সঙ্গে নাকি আরো অনেকেই ছিল। যারা মারেছে তাদের যেন বিচার হয়। হত্যাকাণ্ডে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে উল্লেখ করে পুলিশ জানায় তাদের ধরতে অভিযান চলছে। যারা মেরেছে বা যাদের সাথে ঝামেলা হয়েছে এরা আগে ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে। এখানে কথা কাটাকাটির একটা পর্যায়ে তারা এই কাজটা করেছে। নিহতদের মধ্যে মধু পরিবহনের চাঁদা তুলতেন, আর মঞ্জু ব্যাটারি চালিত অটোরিকশার চালক। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব সূত্রে জানা যায় আত্মগোপনে ছিলেন দিলীপ কুমার। পরে তাকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। রাত 1:50 দিলীপ কুমারকে গুলশানের অফিস থেকে বের করে নিয়ে যায় র্যাব। এর আগে মঙ্গলবার রাত 10টার কিছু পরে গুলশানের ডায়মন্ড ওয়ার্ল্ডের অফিসটি ঘিরে অভিযান শুরু হয়। স্বর্ণ, হীরা চোরাচালান, অর্থ পাচার ও ডায়মন্ডের বদলে কাঁচের টুকরো বিক্রির অভিযোগ ছিল দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে। এছাড়াও সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে কয়েকটি হত্যা মামলায়ও আসামি করা হয়েছে তাকে। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার ভূমধ্য সাগরে নৌকাডুবিতে 2 সহোদরের মৃত্যুতে মাদারীপুরে গ্রামের বাড়িতে চলছে মাতম। এ ঘটনায় পাচারকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। একসঙ্গে 2 সন্তানের মৃত্যু, এ শোক কি করে বইবে মা? দালালের খপ্পরে পড়ে আর কত খালি হবে মায়ের বুক।
7 মাস আগে ভাগ্যের চাকা ঘুরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে রওনা দেন মাদারীপুরের পশ্চিম পুয়ালি গ্রামের মিলন মুন্সি ও তার ভাই আলামিন। মাঝপথে লিবিয়া গিয়ে তারা অবস্থান করে। পরে গত 27 এপ্রিল সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকায় অর্ধশত মানুষের সঙ্গে যাত্রা করেন ইতালির উদ্দেশ্যে। ভূমধ্য সাগরে পৌঁছালে নৌকাডুবিতে মৃত্যু হয় 2 সহোদরের। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও বুধবার সকালে দুজনের মৃত্যুর খবর আসলে পরিবারে শুরু হয় মাতম। 7 মাস ধরে বাইরেছে বাঘ 4 মাস ধরে কোনো কথা নাই। হেরা কইছে যে আগের একটা চলে গেছে কিন্তু পিছনেরটা যাইতে নাই, পিছনেরটা বোট ডুবে গেছে। স্বজনরা জানায় মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাত মাতুব্বর ধার দেনা করে 30 লাখ টাকা তার হাতে তুলে দেয় পরিবার। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। 15 লাখ করে দুজনে 30 লাখ টাকা দিয়েছে ফরাত চেয়ারম্যানের দ্বারে। আমাদের একটাই দাবি, তার আইনগতভাবে সুস্থ বিচার চাই। দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারের দৃষ্টি আকর্ষণ করে উদ্যোগী কর্তৃপক্ষের মাধ্যমে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিষয়ে কোনো লিখিত কোনো অভিযোগ নেই, মৌখিক কোনো অভিযোগ নেই। আমরা বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখতেছি আর কি। অভিযোগ পাইলে আমরা পরবর্তীতে তদন্তমূলক আইনগত ব্যবস্থা নিব অবশ্যই। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ফরাত মাতুব্বর। যোগাযোগের জন্য তাকে কল দিলেও ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। চাকরি এবং নিয়োগে নারী পুরুষের সমান অধিকার সহ বিভিন্ন দাবিতে আজও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সকালে কর্মস্থলে যোগ দেন পোশাক শ্রমিকরা। কারখানাগুলোতে চলছিল স্বাভাবিক কার্যক্রম। পরে বিচ্ছিন্নভাবে টঙ্গী, বিসিক, ভোগড়া বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে তৈরি পোশাক খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ বিষয়ে জরুরি বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন, আন্দোলনে বহিরাগতরা আছে, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারাও আছেন। এ সময় পুলিশ মহাপরিদর্শক বলেছেন, শিল্প এলাকায় সব পক্ষের সঙ্গে সংলাপ করছে পুলিশ। কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না। যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এটা গতকালকে আমরা বলেছি। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। গতকালকে মিটিং করেছি এবং আগামীকালকেও সকালে আমরা মিটিং করব এখানে। যারা গার্মেন্টস মালিক, যারা প্রতিষ্ঠান খুলতে চায়, যারা আমাদের সহায়তা চায়, আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি। পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আছে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায়, তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। দেশে তাপমাত্রা বেশি থাকায় এবার ডেঙ্গু বাড়ার আশঙ্কা নেই। সকালে নগর ভবনে মশা নিয়ন্ত্রণ কাজ তদারকি ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী। ডেঙ্গু বিস্তার রোধে ওয়ার্ড ভিত্তিক নিয়মিত এবং বিশেষ কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি। ডেঙ্গু মশা অর্থাৎ এডিস মশা যদি তাপমাত্রা 35-এর উপরে থাকে তাহলে মশাগুলো সার্ভাইভ করতে পারে না। তো এই বছর এই পরিবেশটা আমাদের অনুকূলে গেছে, যদি তাপমাত্রার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যার ফলে মশার ডেনসিটিটা অনেকটাই কমে গিয়েছে। তো আমরা অত্যন্ত আশাবাদী, আল্লাহর ইচ্ছায় এবছর কোনো সমস্যা হবে না। আমাদের স্বাভাবিক কার্যক্রম আছে এবং কোনো প্রকার সমস্যার তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স করি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অচল অবস্থায় ডেলিভারি ধীর গতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কন্টেইনারবাহী জাহাজ অবস্থানের সময় ক্রমশ বাড়ছে। বর্তমানে প্রতিটি জাহাজকে বন্দরের জেটিতে বার্থিং নিতে 4 থেকে 5 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর এই বাড়তি সময়ের জন্য বন্দরের সুনাম ক্ষুণ্ণের পাশাপাশি দিনে অন্তত $20,000 জরিমানাও গুনতে হচ্ছে জাহাজ মালিকদের। স্বাক্ষর চুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
নানামুখী জটিলতায় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেমন কন্টেনারের স্তূপ জমছে, তেমনি জাহাজের জট সৃষ্টি হচ্ছে বন্দরের বহির্নোঙরে। সবশেষ মঙ্গলবার বন্দরের জেটিতে 10টি কন্টেনারবাহী জাহাজের অবস্থানের পাশাপাশি জেটিতে বার্থিং পেতে বহির্নোঙরে অবস্থান নিয়ে অপেক্ষায় রয়েছে আরও 9টি জাহাজ। গত 2 সপ্তাহ ধরেই বার্থিং পেতে প্রতিটি জাহাজের সময় লাগছে 4 থেকে 5 দিন, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। অথচ আগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কয়েক ঘন্টার মধ্যেই বার্থিং এর সুযোগ পেত পণ্যবাহী বিদেশি জাহাজগুলো। গত 1.5 মাসের যে একটা জট, এই জটে কিন্তু চট্টগ্রাম বন্দরে বেশ জটের সৃষ্টি হয়েছিল এবং এটা হয়েছিল চট্টগ্রাম বন্দরের কিন্তু দোষ না। এখানে হচ্ছে যারা আমদানি রপ্তানিকারক তারা ঠিকমতো তাদের কন্টেনার ক্লিয়ার করতে পারেনি, তারা মাল নিতে পারে নাই, কমিউনিকেশনের জন্য প্রবলেম ছিল, বিভিন্ন কারণে প্রবলেম ছিল। গত 1 সপ্তাহ ধরে বন্দরের বহির্নোঙরে 9 থেকে 14টি কন্টেনারবাহী জাহাজের অবস্থান থাকছে। এর মধ্যে গিয়ারলেস অর্থাৎ ক্রেনবিহীন জাহাজগুলোকেই বেশি অপেক্ষায় থাকতে হয়। চাল, ডাল, গম, লোহার স্ক্র্যাপ, সিমেন্ট ক্লিংকারের মতো খোলা পণ্য বহির্নোঙরে খালাস করা গেল কন্টেনার উঠানামার ক্ষেত্রে জাহাজগুলোকে বন্দরের জেটি ব্যবহার করতে হয়। বর্তমানে বন্দরের জিসিবিতে 5টি, সিসিটি 2টি এবং এনসিটিতে 4টি কন্টেনারবাহী জাহাজ বেরানোর সক্ষমতা রয়েছে। সিসিটি এবং এনসিটিতে গ্যান্টি ক্রেনের সুবিধা থাকলেও জিসিবিতে গিয়ারলেস ভেসেল জাহাজ বেরানোর সুযোগ থাকছে। তাই আধুনিক গিয়ারলেস জাহাজগুলোকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অবস্থান বেশি সময় থাকা মানে হচ্ছে পোর্টের ভিতরে কনজেশন আছে ডেফিনেটলি, যার কারণে জাহাজ অতিমাত্রায় আপনার এক্সট্রা টাইম পোর্ট অকুপাই করে রাখতে হয়। এই কারণে আমাদের যে কস্ট অফ অপারেশনটা, কস্ট অফ হ্যান্ডলিংটা, বার্থ হায়ার, এই জিনিসগুলো আমাদের কষ্ট বেড়ে যায়। এদিকে রাজনৈতিক অস্থিরতা এবং বন্যার কারণে স্থবির হয়ে পড়া ডেলিভারিতে গতি আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কিন্তু একই সঙ্গে শিল্পের কাঁচামাল আমদানির চাপ বাড়ায় সেই গতি ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 53,000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 38,250 টিউএস। ক্রেন এবং কন্টেনারবাহী লরি চলাচলের জন্য অন্তত 30% জায়গা খালি রাখতে হয়। এই অবস্থায় প্রতিদিন 3.5 থেকে 4,000 কন্টেনার ডেলিভারি দিয়ে জাহাজের গড় অবস্থানকালীন সময় 8 থেকে নামিয়ে 4 দিনে আনা হয়েছে বলে দাবি বন্দরের। এখন আমাদের ইয়ার্ডে কন্টেনারের সংখ্যা প্রায় 38,000-এর নিচে চলে এসছে এবং আইসিডিগামী কন্টেনারের যে জট ছিল সেটাও এখন 1700 থেকে 1800 কন্টেনারে নেমে এসছে। সুতরাং ওভারঅল পজিশন আমাদের এখন ভালো এবং ডেলিভারিও আমাদের প্রতিদিন 4000-এর উপরে যাচ্ছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়েই। গত কিছুদিন আগেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানকালীন সময় ছিল একেবারে শূন্যের কোঠায়। কিন্তু রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যায় সেই সময় পৌঁছে দেয় 8 দিনে। আর প্রতিদিন বন্দরে অবস্থানের জন্য জাহাজগুলিকে জরিমানা গুনতে হয় 15 থেকে 20,000 মার্কিন ডলার। বিপুল এই জরিমানার অর্থ একেবারে ভোক্তা পর্যায়ে পড়ে, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এফবিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির সাধারণ পর্ষদের সদস্যরা। 16 বছরে এফবিসিসিআইকে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছে অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগের দাবি জানান তারা। বলেন, 23 জুলাই এফবিসিসিআই এর পক্ষ থেকে যারা শেখ হাসিনার সরকারের ছাত্র হত্যার সমর্থন জানিয়েছেন তারা ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে না। যদি স্বেচ্ছায় বর্তমান পর্ষদ পদত্যাগ না করে তাহলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন সাধারণ পর্ষদের সদস্যরা। তাদের দায়িত্ব হচ্ছে ব্যবসায়ীদের সমস্যার সমাধান করার জন্য সরকারের সাথে নেগোশিয়েট করা, কিন্তু তারা সেটা করেন নাই। ব্যবসায়ীদের স্বার্থ বাদ দিয়ে শেখ হাসিনার স্বার্থ, আওয়ামী লীগের সংকীর্ণ স্বার্থ, দলীয় স্বার্থ সিন্ডিকেট করে গোটা ব্যবসায়ী সমাজের ব্যবসায়ী পরিবেশটাকে ধ্বংস করে দিয়েছে। আপনারা সিন্ডিকেটকে বন্ধ দেন, আপনারা চালের দাম বাড়ান, আপনারা লবণের দাম বাড়ান, আপনারা তেলের দাম বাড়ান। আমরা বলছি এটা আর হতে পারে না। আমরা আহ্বান জানাচ্ছি এই পরিষদকে অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করার সাথে সাথে আমাদের কার্যবিধি অনুসারে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। প্রশাসক নিয়োগের পর সংস্কার পর নির্বাচন হবে। অবসর সুবিধা পেতে বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের। যদিও উচ্চ আদালতের নির্দেশ হলো অবসর গ্রহণের 6 মাসের মধ্যে এই সুবিধা পাবেন সংশ্লিষ্টরা, কিন্তু বাস্তবতা ভিন্ন। পরিসংখ্যান বলছে হাজার হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ঝুলছে যুগের পর যুগ। পর্যাপ্ত বরাদ্দের অভাবের কথা শুনিয়ে দায় সারছে কর্তৃপক্ষ। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট।
কবিতা রানী চন্দ। নরসিংদীর এই সাবেক শিক্ষিকা জীবনের 25টি বছর পার করেছেন মানুষ গড়ার কাজে। 2018 সালে অবসর গ্রহণের পর অবসর সুবিধা পেতে অর্ধযুগেরও বেশি সময় ধরে বাধ্য হয়ে ঢাকার পলাশীর ব্যানবেইসে যাওয়া আসা করতে হচ্ছে কবিতাকে। কল্যাণ ট্রাস্টের টাকা পেলেও অবসর সুবিধার টাকা কবে পাবেন সেই প্রশ্নের উত্তর জানেন না তিনি। অথচ নিঃসন্তান এই শিক্ষিকাকে প্রতি মাসে বেতনের 10 ভাগ সঞ্চয় করতে হয়েছিল নিশ্চিন্ত অবসরের আশায়। আমার 6 বছর কেন নষ্ট করলো? এতটা কষ্ট করার পরেও আমার থাকা সত্ত্বেও আমি সেই জিনিসগুলা ভোগ করতে পারতেছি না। মানুষের অবসরের পর কতদিন বাঁচে, ন্যায্য টাকা, অথচ আমি আত্মীয় স্বজনের কাছে আমার হাত পাততে হইতেছে। শিক্ষক হাবিবুর রহমানের দশাও একই রকম। টাকার অভাবে গত 8 মাস বন্ধ রয়েছে তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা। চিটাং থেকে এখানে আসা অনেক কষ্টের ব্যাপার। প্রায় 18-20 লাখ 19 লাখের মতো ঋণ করা হয়েছে। তারপরে এর পিছনে আমার স্ত্রীর তো চিকিৎসা এখন করা সম্ভব হচ্ছে না। আর কত নেব? একজন থেকে নিলে কি আবার নেওয়া যায়? বলতে তো লজ্জা লাগে। কিন্তু কেন এই ভোগান্তি? এসব অভিযোগের বিষয়ে যার জানানোর কথা তিনি 5 আগস্টের পর থেকেই লাপাত্তা। বন্ধ রয়েছে মোবাইল ফোন। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের রুটিন দায়িত্ব পাওয়া সচিব জানান, এখনো 30,000-এরও বেশি আবেদন জমা পড়ে থাকলেও বরাদ্দের অভাবে তার সুরাহা করা সম্ভব হচ্ছে না। এই আবেদনগুলি নিষ্পত্তি করতে আমাদের প্রায় 2700 কোটি টাকা প্রয়োজন হবে। বৎসরে ঘাটতি কিন্তু আমাদের মাসে থাইকেই যাইতেছে। তো এখন যদি আমাদের বৎসরে একটা বাজেট থেকে বরাদ্দ দেওয়া হয় তাইলে এই সমস্যা সমাধান করা সম্ভব। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী 6 মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর ধর্ণা দিয়েও প্রাপ্য টাকার মুখ দেখতে পান না বেসরকারি শিক্ষক কর্মচারীরা। জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা না হলে এই সংকট আরও প্রকট হবে বলছেন সংশ্লিষ্টরা। অবসরে গিয়েও অবসর নেই বেসরকারি শিক্ষকদের। দেশের নানান প্রান্ত থেকে ন্যায্য পাওনার আশায় প্রতিদিন এখানে আসতে হয় তাদের। তবে দায়িত্বরতদের অনেকেই দিনের পর দিন অফিসে না আসায় এ সকল অভিযোগের সদুত্তর দেওয়ারও কেউ নেই এখানে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। এবার বিদেশি ভ্রমণকারী ও অস্থায়ী বসবাসে আগ্রহীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কানাডা। আগামী বছরের নির্বাচনের আগে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোর চেষ্টা করছে জাস্টিন ট্রুডোর সরকার। এতে কমে যেতে পারে দেশটিতে বসবাসরত অভিবাসী সংখ্যা, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। এদিকে বাসস্থান সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য অভিবাসীদের দায়ী করছে দেশটির বাসিন্দারা। ভিসা ইস্যু কমানো, বৈধ উপায়ে সীমান্তে পৌঁছানোদের ফিরিয়ে দেওয়ার মাধ্যমে বিদেশি পর্যটক ও অস্থায়ী বাসিন্দাদের প্রবেশের দরজা বন্ধ করে দিচ্ছে কানাডা। অতীতে অভিবাসীদের সাদরে গ্রহণ করলেও বর্তমানের চিত্র একেবারেই ভিন্ন। আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কানাডায়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে রয়েছে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন উদারপন্থী সরকার। আর তাই ক্ষমতায় টিকে থাকতে বিদেশি ভ্রমণকারী, অস্থায়ী বাসিন্দা ছাড়াও স্থায়ী অভিবাসীদের সংখ্যা কমানোর চেষ্টা করছে ট্রুডো সরকার। এমনকি দেশটিতে বর্তমান আবাসন সংকট ও বাসা ভাড়া বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে অভিবাসীদের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে 5,853 জন বিদেশি দর্শনার্থীকে প্রবেশ করতে দেয়নি কানাডা। এদের মধ্যে ছিলেন ছাত্র, কর্মী ও পর্যটক, যা 2019 সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। 2024 সালের প্রথম 7 মাসে প্রতি মাসে গড়ে 3,727 জন বিদেশিকে ফিরিয়ে দেওয়া হয়, যা আগের বছরের তুলনায় 20% বেশি। এছাড়া জুলাই মাসে 285 জন ভিসাধারীকে অযোগ্য ঘোষণা করা হয়। এর আগে এমন চিত্র দেখা যায় 2019 সালের জানুয়ারিতে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির একজন মুখপাত্র জানান, অভিবাসন প্রবণতা বা নীতি পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এদিকে কম সংখ্যক ভিসা অনুমোদন করছে দেশটির অভিবাসন বিভাগ। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে কাল সারা দেশে শহীদি মার্চের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের। হত্যা মামলায় সাবেক 2 আইজিপি আব্দুল্লাহ আল মামুন 8 ও শহীদুল হক 7 দিনের রিমান্ডে। অপহরণ মামলায় আব্দুল্লাহিল কাফির 8 দিন।
এবং সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। গুরুত্ব পেয়েছে প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানো ও দ্রব্যমূল্য সহনীয় রাখার কর্মপরিকল্পনা। এই ছিল দুপুরের সময়ের আয়োজন। সঙ্গেই থাকুন সময়।